আমার চ্যানেলের গুটিকতক রেগুলার ভিউয়ার্স যারা আমার এই পথ চলার শুরুতে আমার হাত ধরেছেন এবং আমার সাথে থেকেছেন, এতদিনের বিরতিতে আমি নিশ্চিত তাদের মনে একবার অন্তত এই কথা এসেছে, তবে কি এই ছেলে আর ভিডিও করবে না? বারবার অজুহাত দিতে ভালো না লাগলেও সর্বশক্তিমান ঈশ্বরের উপর দিয়ে কার মর্জি চলতে পারে। আর তাই আবারও এক সমস্যার মুখে পড়েছিলাম। তবে প্রত্যেক রাত্রের পর যেমন সকাল হয়, ঠিক তেমনই প্রত্যেক সমস্যারও সমাধান নিশ্চিত। আর সেই সমস্যার সমাধান করেই আবারও আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরতে সক্ষম হয়েছি। গুড মর্নিং। আজ 31শে জানুয়ারি 2024, বাংলা 16ই মাঘ 1430। আজ আমাদের কোচিং থেকে ট্যুরের জন্য যাওয়া হচ্ছে পাঞ্চেত। প্রতি বছরই কোচিং থেকে একটা ট্যুর প্ল্যান করা হয় আমাদের, তো এই বছর একটু লেট হয়ে গেছে, কেননা শীতের আমেজ প্রায় যাওয়ার মুখে। অ্যাকচুয়ালি অনেক ছেলেমেয়ের সামনে পরীক্ষা থাকাতে ট্যুরটা একটু পিছিয়ে গেছে, কিন্তু যাই হোক ট্যুরের প্ল্যান হয়েছে আর ট্যুরটাও হচ্ছে। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি যে এর আগে ট্যুরটা হলে আমিও অ্যাভেলেবেল থাকতাম না, কেননা আমি অ্যাকচুয়ালি কন্যাকুমারী গেছিলাম, আর সেই ব্লগও আপনাদের সামনে আসবে। এরপরে ঘটনা হচ্ছে, আমার যে ল্যাপটপটা যেটাতে আমি এডিটিংয়ের কাজ করি, সেই ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, আর সেই খারাপ হয়ে যাওয়ার জন্য এই এডিটিংগুলো একটাও করতে পারছি না। এবারে আজকে 31 তারিখ, আজকেও এখনও আমার হাতে কিন্তু ল্যাপটপ আসেনি, তো আমি জানি না যে ল্যাপটপটা কবে আসবে। যখনই আমি বলছি ল্যাপটপের কথা, তখনই বলছে দাদা আর কিছুদিন দাঁড়াও, তারপরে দিচ্ছি। তো যাই হোক, ল্যাপটপটা আসলেই একে একে সবকটা ব্লগই আসতে শুরু করবে, কেননা সব জমা হয়ে রয়েছে, মানে সবকটা ব্লগই শ্যুট করে জমা হয়ে রয়েছে। এখন ল্যাপটপটা আসলেই সব এডিটিং করে আস্তে আস্তে ছাড়া শুরু করব। তো যাই হোক, এইখান থেকে এখন আমরা বেরোবো। আমাদের 7টায় টাইম দেওয়া ছিল, কিন্তু বাঙালির টাইম তো একটু লেট হয়ে গেছে সবারই। তো এখান থেকে বেরিয়ে পাঞ্চেতে গিয়ে তারপরে দেখা যাক ওখানে কি কি আজকের সারাদিনের প্ল্যান। পাঞ্চেত বাঙালি পর্যটনের এক বিশেষ স্থান হলো এই পাঞ্চেত। ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় দামোদর নদের উপর এই পাঞ্চেত ড্যাম অবস্থিত। এইখানে এই দামোদর নদী পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের সীমানা নির্ধারণ করেছে। সব কিছু গোছগাছ করে যখন আমাদের বাস ছাড়লো, তখন ঘড়ির কাঁটা 7:30টার ঘর পেরিয়েছে। তবে এবারের বাস জার্নিতে আগের বারের ট্যুরের সেই আনন্দ হয়নি। তার বিশেষ একটা কারণ হলো, এইবার কোচিংয়ের অধিকাংশ ছেলেমেয়ে নিজেদের বিভিন্ন কারণে এই ট্যুরে যেতে পারেনি। তবে আগের বারের সেই ট্যুরের ভিডিও যদি আপনারা দেখতে চান, তার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। পাঞ্চেতে নেমে প্রথমেই শুরু হলো আমাদের প্রাতরাশ পর্ব। প্রাতরাশে ছিল টিপিক্যাল বাঙালির সেই পাউরুটি, কলা, ডিম সেদ্ধ এবং শীতকালের অমৃত নলেন গুড়ের রসগোল্লা। না, ইনি কোনো ডিম বিক্রেতা নন, ইনি একজন ভারতীয় রেলের সুপারভাইজার র্যাঙ্কের কর্মচারী। তবে বছরের এই বিশেষ কিছু দিনে এইসব মানুষগুলো নিজেদের কর্মক্ষেত্রের পদ, সেই পদের গরিমা ভুলে মিশে যায় কোচিংয়ের নতুন আগত ছাত্রছাত্রীদের সাথে, যারা আগামী দিনে হয়তো সমাজে অনেক বড় বড় পদে বসতে চলেছে। এইটা হচ্ছে মেন পার্কটা, এর ভিতরেই মানে রান্নাবান্না করার সমস্ত ব্যবস্থা আছে, আর এইরকম জায়গা করে পার্কিংটা রয়েছে। ওইটা আমাদের বাস, এরকম জায়গায় পার্কিং রয়েছে। পার্কিংয়ের এখানেও আপনারা রান্নাবান্না করতে পারেন, কিন্তু এইখানে মেনলি হচ্ছে এত গরু রয়েছে, যার জন্য রান্নাবান্না করতে অসুবিধা হচ্ছে, যার জন্য এইখানে আমরা বাস পার্কিং করে আমরা এর ভিতরে গিয়ে আমাদের রান্নাবান্না সব ব্যবস্থা করব। সব জিনিসপত্র নির্দিষ্ট স্থানে এনে রাখার পর আমাদের ইচ্ছা হয়েছিল নিজেদের শৈশবে ফিরে যেতে। তাই যে ভাইপো ব্যাডমিন্টন এনেছে তাকে সাইডে বসিয়েই নিজেরা একটু খেলার চেষ্টা করছিলাম। কিন্তু একটু পরেই সবাই বুঝলো, বুড়ো বয়সে এরকম বড়সড় একটা মধ্যাঞ্চল নিয়ে ব্যাডমিন্টন খেলাটা অত সহজ বিষয় নয়। তাই যার ব্যাডমিন্টন তাকে দিয়েই নিজেদের মধ্যে শুরু হলো একটু খুনসুটি। আর আমাদের তন্দা হচ্ছে বড় মিস্ত্রি, মেন ম্যানেজার তন্দা। তনার উপরে কোনো কথা হবে না, তন যা বলবে তাই ফাইনাল। সকালবেলা 5টার সময় উঠে আছে। হ্যাঁ, সকালে 5টার সময় উঠে একা একা তন্দা সব কিছু করে ফেলেছে। অবশ্য তন্দা থাকলে কিন্তু আমরা কোনো টেনশন নিই না, এটা সত্যি কথা। আদতে গোকুলপুর স্টেশনে স্টেশন মাস্টারের পদে কর্মরত তন্ময় মণ্ডল ওরফে আমাদের সকলের প্রিয় তন্দা আমাদের সকলকে বকাঝকা করলেও আমাদের কোচিংয়ের যে কোনো কাজে এক অগ্রণী ভূমিকা পালন করে। এদিকে আরেক দল নিজেদের রিলস বানাতেই ব্যস্ত। তবে প্রসঙ্গত বলে রাখি, যে বোনটা রিলস বানাচ্ছে সে বর্তমানে ইনকাম ট্যাক্সের সিজিএসটি পদে চাকরি পেয়েছে এবং কিছুদিনের মধ্যেই ট্রেনিং শুরু হবে। আজকে 31 তারিখ, 31শে জানুয়ারি
তো আবহাওয়া দপ্তর অনুসারে আজকে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, যার জন্য প্রথম থেকে একটুখানি চাপে ছিলাম যে যদি আজকে বৃষ্টি হয় তাহলে কিন্তু পুরো ট্যুরটাই আমাদের মানে ভেস্তে যাবে। কিন্তু যাই হোক, ভাগ্য ভালো যে বৃষ্টি হয়নি, পুরোপুরি রোদ উঠেছে আর একদম ওয়েদার খুব সুন্দর রয়েছে, যেটা ঘোরার জন্য যে ওয়েদার ঠিক সেই টাইপেরই ওয়েদার কিন্তু রয়েছে। আর আশেপাশে কিন্তু বেশ গান চলছে। তবে হ্যাঁ, যেহেতু আজকে একদম জানুয়ারির শেষ দিন, মানে শীত আস্তে আস্তে চলে যাচ্ছে আর পিকনিকের ওয়েদারটাও চলে যাচ্ছে বা পিকনিকের মরশুমটা চলে যাচ্ছে, সেই কারণে কিন্তু ভিড় তুলনামূলকভাবে অনেক কম। প্রথমেই আমাদের গন্তব্য ছিল পাঞ্চেতের সাপঘর। পাঞ্চেত পিকনিক স্পট থেকে এই সাপঘরের দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। আপনারা চাইলেই হেঁটে বা অটোতে এই সাপঘর যেতে পারেন। অটোতে মাথাপিছু 20 টাকা করে ভাড়া নেবে এই সাপঘরে যেতে, এবং অটো আপনারা পেয়ে যাবেন মূল পিকনিক স্পটের গেটের সামনে থেকেই। আমরা এখানে এসেছি, এইখানে এটা সাপঘর বলছে, মানে বিভিন্ন প্রজাতির সাপ এখানে দেখানোর জন্যই মেনলি রাখছে। তবে শুধু সাপ না, এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের মানে পাখি, জীবজন্তু আছে কিনা জানি না। সামনে আমি আপাতত মুরগি দেখতে পাচ্ছি, টার্কি যে পাখিগুলো রয়েছে সেইগুলো। আর পাঞ্চেত যেখানে আমাদের বাস দাঁড়িয়ে ছিল সেইখান থেকে এই অবধি অটোতে আসতে পার হেড নিল হচ্ছে 20 টাকা, আর এখানেও এন্ট্রি ফি আছে হচ্ছে 20 টাকা করে। সাপঘরে ভিডিও করতে না দিলেও এখানে শুনলাম সাপ সম্বন্ধীয় এমন কিছু তথ্য যা আমরা সচরাচর শুনতে পাই না, যেমন সাপের শরীরে হাড় নেই, লাউডগা সাপের বিষ নাই ইত্যাদি। আমরা 90 দশকের ছেলেমেয়েরা বেহুলা লক্ষিন্দরের গল্প শুনে বড় হয়েছি, যেখানে বেহুলা তার স্বামী লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে ইন্দ্রের রাজসভায় গিয়েছিল প্রাণ ফিরিয়ে আনতে। লক্ষিন্দরের মৃত্যু হয়েছিল বাসর রাতেই কালনাগিনীর দংশনে, কিন্তু আদতে কালনাগিনীর কোনো বিষ নাই। ঠিক এরকমই মনসা পুজোতে আমরা দুধ কলা দিই সাপকে খাওয়ার জন্য, কিন্তু সত্যি বলতে সাপ দুধ খেতে পারে না। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, কারুর মৃত্যু কখনোই কাম্য নয়। তবুও যদি কারুর মৃত্যু সাপের কামড়ে হয়, সেক্ষেত্রে ভারত সরকার মৃত ব্যক্তির পরিবারকে একটা মোটা অঙ্কের টাকা প্রদান করে থাকে। তাই আশেপাশে কারুর যদি মৃত্যু সাপের কামড়ে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই সাপঘরের যিনি ওনার তার সাথে কথা বলতে পারেন। আমি ওনার নাম্বার স্ক্রিনে আপনাদের শেয়ার করে দিলাম। এছাড়া আমরা এখানে একটি পূর্ণবয়স্ক অজগর সাপও দেখেছিলাম। সাপঘরে যেখানে আমরা গেছিলাম ওখানে মেনলি ভিডিও করতে দিল না। প্রথমে যখন ঢুকছিলাম তখন বললো যে হ্যাঁ ভিডিওগ্রাফি করা যাবে, কোনো অসুবিধা নেই। মানে যে গেটে দাঁড়িয়েছিল সে বললো হ্যাঁ ভিডিওগ্রাফি করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন ভিডিওগ্রাফি শুরু করলাম তখন ওখানে বারণ করে দিল। তো যাই হোক, ভিডিওগ্রাফি করা যায়নি সেটা সেরকম ঠিক, কিন্তু ওখানে যে সমস্ত সাপগুলো রয়েছে সেগুলো আমরা সবসময় দেখি। যেরকম চন্দ্রবোড়া রয়েছে, তারপরে লাউডগা সাপ রয়েছে, তারপরে কালনাগিনী যেটাকে বলে সেটা রয়েছে, এই টাইপের সাপ রয়েছে। তবে অজগরও রয়েছে, একটা বড় সাইজের অজগর রয়েছে। আর ফটো তুলতে দিচ্ছে কিন্তু ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না। এবারে ব্যাপার হচ্ছে ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না, তার কারণও হচ্ছে ভিডিওগ্রাফি করলে মানুষ হয়তো আর আসবে না, সেই কারণে ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না। কিন্তু ওইখানে মেন যেটার জন্য যাওয়ার দরকার সেটা হচ্ছে আমাদের যে অন্ধবিশ্বাস রয়েছে, সেই সমস্ত অন্ধবিশ্বাস কিন্তু ওইখানে গেলে অনেকাংশে মিটে যাবে। আর দ্বিতীয় আরেকটা কথা উনি বলল যে যদি কোনো মানুষ সাপের কামড়ে বা বাজ পড়ে মারা যায়, তাহলে কিন্তু সরকার থেকে তাকে 6 লাখ টাকা দেওয়া হয়, মানে তার ফ্যামিলিকে দেওয়া হয়, তাকে তো দেওয়া হয় না, তার ফ্যামিলিকে দেওয়া হয়। তো আপনাদের যদি কেউ এরকম থাকে, তাহলে আমি এই স্ক্রিনের ওনার পুরো ডিটেলসটা দিয়ে রাখলাম। তো ওনার সঙ্গে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আর বিভিন্ন যে আমাদের ভ্রান্ত ধারণাগুলো রয়েছে যে সাপে দুধ খায় বা কালনাগিনীর বিষয়ে লক্ষিন্দর মারা গেছিলো, এই টাইপের যে সমস্ত অন্ধবিশ্বাসগুলো আমাদের রয়েছে সেইগুলো কিন্তু এই ভদ্রলোক অনেকাংশেই মিটিয়ে দিচ্ছেন। পাঞ্চেত মেনলি হচ্ছে আমাদের দামোদর নদীর উপরে যে বাঁধ রয়েছে, সেই বাঁধের উপরেই যে ড্যাম অবস্থিত সেটা হচ্ছে পাঞ্চেত। অ্যাকচুয়ালি পাঞ্চেতের থেকে কিছুটা আগেই হচ্ছে মাইথন ড্যাম, যেটা এর আগের বছর আমরা ঘুরে এসেছিলাম। আর এইখানে এই পার্কটা যে রয়েছে, পার্কটা কিন্তু ভালো সাজিয়েছে, কিন্তু সেই রাইডিং সমস্ত যে সমস্ত জিনিস শুধুমাত্র বাচ্চাদের কিছু দোলনা রয়েছে, আর যা আছে তা মোটামুটি বাচ্চাদের জন্যই রয়েছে, বড়দের জন্য কিন্তু খুব একটা কিছু নাই। তবে উপরে মানে যে ড্যামটা রয়েছে, সেই ড্যামটা আসার সময় দেখলাম যে জল ছেড়ে দিয়েছে। এখন ওখানে নামতে দেবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ড্যামটা দেখার মতো, কেননা এর আগে প্রায় 7-8 বছর আগে আমরা এসেছিলাম, কোচিং থেকেই এসেছিলাম পাঞ্চেতে। তো তখন ওই ড্যামে আমরা কিন্তু নেমেছিলাম, কিন্তু তখন এই যে এই সমস্ত যে পার্ক ঠাকগুলো ছিল এইগুলো তখন কিন্তু হয়নি, যার জন্য আমার মানে চিনতে পারছি না। কিন্তু আমার বন্ধুরা বললো যে হ্যাঁ আমরা আগেও এসেছিলাম, তারপরে আস্তে আস্তে মনে পড়ছে যে আগে এসেছিলাম। যাই হোক, এখন ড্যামে যাব, ড্যামের দিকে গিয়ে দেখি যে ড্যামে কী অবস্থা, ওখানে আদৌ নামতে দেবে কিনা, কেননা জল ছেড়ে দিয়েছে যেহেতু নামতে না দেওয়ার সম্ভাবনাই বেশি।
তবে ড্যামের দিকে যেতে যেতেই দেখলাম আমাদের কোচিংয়ের কিছু ছেলে মেয়ে ওই ড্যাম থেকেই আসছে, আর তাদের মুখেই শুনলাম প্রকৃতি নাকি এখানে এক অন্য সাজে সেজে উঠেছে। ড্যামে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবং কিছু ফটোশ্যুট করে ফিরে এসে দেখি আমাদের রান্নাবান্না তখনও হয়নি। তাই আবার ওই পার্কে গিয়ে বাচ্চাদের দোলনা এবং ঢেকিতে চলল বুড়োদের মাতুব্বরি, আর সঙ্গে ছোটবেলার দুষ্টুমির স্মৃতিচারণ। ড্যাম থেকে আমরা ঘুরে আসলাম, বেশ অনেকক্ষণ হয়েছে। আর ঘুরে আসার পরে এসে দেখছি এখনো পর্যন্ত রান্না হয়নি। যাই হোক, অ্যাকচুয়ালি একটাই মাত্র আমাদের মানে ওভেন রয়েছে, সেই কারণে রান্নাবান্না হতে একটু লেট হচ্ছে। আর এইখানে এসে বেশ খানিকক্ষণ ওই সেই ঢেকি যেগুলোকে বলে, সেগুলোতে ছোটোবেলায় আমরা খেলতাম, সেইগুলোতে চাপলাম, একটু দোলনা এই সমস্ত করে এদিক ওদিক গল্প টল্প করে লাফালাফি করে একটু ব্যাডমিন্টন খেলে তারপরে এখানে এসে এখন সবার অবস্থা ঠিক এরকম। এইদিকে রান্নাবান্না হচ্ছে এখনও, আর এইদিকে সব হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে সব বসে আছে। আর আমাদের বদ্দা আজকের মেনুতে আমাদের ভাত হচ্ছে, আর এইদিকে রয়েছে ডাল, বাঁধাকপি, চিকেন, আর সঙ্গে রয়েছে চাটনি। একদম মানে সিম্পল মেনু। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো আমাদের খাওয়া দাওয়া, এবং প্রথম দুটো ব্যাচে সকলকে পরিবেশন করে শেষ ব্যাচে আসলো আমাদের পেট পুজোর পালা। We rise like tall buildings as the chemicals they take us higher. পাতে পড়ে গেছে ভাত আর সবজি দিয়ে ডাল। এখানে ফুলকপি রয়েছে, বিনস রয়েছে, মটরশুঁটি রয়েছে। আমাদের ওঙ্কারদার ছেলে খাবার দিচ্ছে এখন। বাঁধাকপি কোথায় দিলি রে ভাই? ঠিক আছে, না না কত দিস, আর দিতে হবে না। আমাদের মেনু আছে একদম সিম্পল, ডাল, বাঁধাকপি আর চিকেন আর চাটনি। সিম্পল মেনুই ঠিক আছে, জাস্ট সবাই একসঙ্গে বসে একটু খাওয়া দাওয়া, এই হচ্ছে ব্যাপার। রান্না বিষয়ে বিশেষ কিছু বলার নাই, কারণ আপনারা এই রান্না খেতেও আসবেন না, তো খাবার দাবার মোটামুটি ভালো। আর এরপরে আসছে চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সার্ভ করছিলাম, চিকেনের গন্ধটা কিন্তু হেভি বেরাচ্ছিল, আর পুরো লাল লাল পুরো ঝোল ছিল। এরকম মাংস পড়েছে আজকে, বেশ পিসগুলো বেশ বড় বড়। আর ওহো একটা লেগ পিস পড়লো একদম সেই লেভেলের। আর চিকেনটা কিন্তু বেশ সুন্দর দেখতে, কালারটা কিন্তু খুব হেভি হয়েছে, পুরো লাল লাল হয়েছে। মাংসের টেস্ট কিন্তু সত্যি ভালো হয়েছে, আর একদম ঝাল ঝাল, বেশ নুন ঝাল একদম টান টান হয়েছে, যার জন্য বেশি ভালো লাগছে। এটা কিন্তু সেই লাগছে। খাওয়াটা শেষ করি তাড়াতাড়ি করে।
তারপরে আর কোথাও বিশেষ যাওয়ার নাই। এরপরে খাওয়াটা শেষ করে আমরা মনে হয় বাড়ির পথে রওনা হব, কেননা শীতের সময় তো 5টার মধ্যে চেষ্টা করব যে বাস ছেড়ে দেওয়ার। এখন হবে কিনা জানি না, কেননা মোটামুটি 4:10-15 বেজেই গেছে। বলো বলো অঙ্কাতে কেমন হলো? না 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 আনছিস না। রান্না অসাধারণ হয়েছে, খেলাম পেট ভরে, ওরাও ভালো খেয়েছে, একজন অসাধারণ খেয়েছে। খাওয়াটা একটা প্রতিভা, তার নামটা পরে একদিন আমরা বলবো, যেদিন ঘড়ি ধরে তাই খাওয়ানো হবে। আমরাও মন মতন খাওয়াবো, সে মন মতন খাবে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর আজকের পিকনিকও মোটামুটি এখানেই শেষ হচ্ছে। এরপরে বিভিন্ন কাজকর্ম মানে গোছাগুছি করে সব বাসে তুলতে হবে, বাসে তুলে তারপরে আমরা বেরিয়ে যাব। আর আবার এই বাসটারই মানে বিকালে মানে সন্ধ্যাবেলা আবার আজকে বিয়ে বাড়ি আছে, তো সেই কারণে 5টার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো সেই কারণে সব কিছু গোছাগুছি হচ্ছে। কিন্তু এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা যখন এসছিলাম তখন এখানে জাস্ট আমাদের বাসটাই দাঁড়িয়েছিল, আর কোনো বাস ছিল না। কিন্তু যত বেলা বেড়েছে তত কিন্তু আস্তে আস্তে যানবাহন বেড়েছে আর মানুষজনও বেড়েছে। সবাই পিকনিক হয়তো করছে না, কিন্তু অনেকে এখানে ঘুরতেও আসছে। পিকনিক খুব কমই করছে, আমাদের মতো এসে রান্নাবান্না করে পিকনিক ওই মোটামুটি 3-4টে দেখলাম স্পট যেখানে রান্নাবান্না করে পিকনিক হচ্ছে, 3-4-5টা স্পট দেখলাম। কিন্তু অধিকাংশ মানুষ এখানে ঘুরতে আসছে, ঘুরতে এসে মানে ইয়ে করছে। এবারে ব্যাপার হচ্ছে যে ভিতরে যেটা রয়েছে পার্কের মতো, ওই পার্কটা কিন্তু ছোটদের খেলার জন্য বেশ সুন্দর। দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, ঢেকি রয়েছে, কিন্তু আশেপাশে ঘোরার জায়গা খুব একটা বিশেষ নাই। তার জন্য যে ঘুরে সেই জায়গাটা দেখাবো সেরকম কিছু নাই। ওই সাববাড়ি রয়েছে আর হচ্ছে ওই ড্যামটা রয়েছে, ব্যাস এটাই রয়েছে। এখানে মেনলি হচ্ছে কি এসে একদিন আনন্দ ফুর্তি করে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরাঘুরি, ফুর্তি, একটু একসঙ্গে বসে খাওয়া দাওয়া, সময় কাটানো, এটাই হচ্ছে পাঞ্চেতের মেন ফান্ডা। আর আমি ইউটিউবে দেখেছিলাম যে বোটিংয়ের ব্যাপারে, কিন্তু বাঁধের ওই পাশে গিয়ে দেখলাম যে নৌকা বাঁধা রয়েছে, কিন্তু সেখানে কোনো রকম মানুষ নাই যারা বোটিংয়ের জন্য মানে ডাকছে বা কিছু বলছে। তো সেই কারণে মনে হয় না বোটিং হয়। তবু একবার আপনারা ওখানে কাউকে জিজ্ঞেস করে নেবেন, মানে নৌকাতে যদি কোনো মাঝি থাকে বা কোনো লোক থাকে তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারেন। মেবি সেখানে বোটিং হলেও হতে পারে। আমাদের টাইম ছিল না সেরকম, আর কেউ সেরকম একটা মানে আগ্রহ দেখালো না, সেই কারণে আমরা আর বোটিংয়ে যাইও নি। তো যাই হোক, আর বিশেষ কথা বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন। আর এর পরের ভিডিও আসছে আমাদের রামেশ্বরম কন্যাকুমারীর ট্রিপ। অনেক দিন হয়ে গেছে জানি, ভিডিও করা হয়নি বা ভিডিও পোস্ট করা হয়নি। অ্যাকচুয়ালি বললাম প্রথমেই যে ল্যাপটপটা আমার খারাপ হয়ে গেছে, সেই কারণেই। তো এই ভিডিও পোস্ট করা মানে হচ্ছে ল্যাপটপ আমার ভালো হয়ে গেছে, এইবার আস্তে আস্তে অন্যান্য ভিডিওগুলো আসতে থাকবে। সব কিছু গোছগাছ করে যখন আমাদের বাস ঘরে ফেরার জন্য যাত্রা শুরু করলো, তখন সূর্য অস্তা চলে গেছে। ক্লান্ত পাখিরা ফিরছে নিজেদের নিরে, আর আমরাও আমাদের ক্লান্ত শরীরগুলো এলিয়ে দিলাম বাসের সিটে।